নমস্কার, আমি স্বপন, নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জির পরাজয়ের সম্ভাবনা আছে। এই কথাটা বোধহয় আর বলা যাচ্ছে না। মমতা ব্যানার্জির পরাজয় নিশ্চিত হচ্ছে, এ কথা কিন্তু এখন জোর দিয়ে বলে দেওয়া যায়। আর সেই আতঙ্কে মমতা ব্যানার্জি আজকের গভীর রাতে তিনি দুখানা বৈঠক ডাকলেন, গোপন বৈঠক। সেই গোপন বৈঠকে কি আলোচনা হবে, কেন আলোচনা হবে, কালীঘাটের সেই গোপন বৈঠকে কারা কারা থাকবে, এই সমস্ত তথ্য আমাদের কাছে আছে। আর এই গোপন বৈঠকের আগেই মমতা ব্যানার্জি বুঝে নিতে চাইছে 2021-এর বিধানসভা উপনির্বাচনে তাকে জয়লাভ করতে হয়েছিল। আপনাদের সকলে নিশ্চয়ই মনে থাকবে, মমতা ব্যানার্জি 2021-এর বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে গেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে। আর তারপরে তাকে উপনির্বাচন ফেস করতে হয়েছিল। পরাজিত মুখ্যমন্ত্রী হিসেবে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেও তাকে উপনির্বাচন, ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি উপনির্বাচনে কন্টেস্ট করে 58,832 ভোটে শেষ পর্যন্ত তিনি জয়যুক্ত হয়েছিলেন। সেই ভবানীপুর কেন্দ্রে 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস পিছিয়ে গেছে। তখন থেকে জল্পনা তৈরি হচ্ছিল, তাহলে মমতা ব্যানার্জি কি আর ভবানীপুর বিধানসভা কেন্দ্রটাকে তার সেফ সিট বলে মনে করছেন? এমনিতেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একটি মাত্র ওয়ার্ড আছে যেখানে একটু মুসলিম আধিপত্য রয়েছে, বাকি সমস্ত ওয়ার্ডগুলি হিন্দু আধিপত্য রয়েছে, হিন্দু অবাঙালি ভোটারও প্রচুর রয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কি আর ভবানীপুর বিধানসভা কেন্দ্রটা তার জন্য সেফ সিট, এটা নিয়ে কিন্তু তার দলের অভ্যন্তরীণ আলোচনা শুরু হয়ে গেছিল। এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আতঙ্কিত মমতা ব্যানার্জিকে সম্ভবত আজকে তাকে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কি, আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনায় আসবো। তার আগে আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সংবাদগুলোকে আপনারা শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামতগুলো লিখুন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনারা যত বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তত বেশি মানুষের কাছে এটা পৌঁছে যাবে। আর যত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, আমার যে লড়াই, সে লড়াই আরো বেশি শক্তিশালী হবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনায় ঢুকবো, মমতা ব্যানার্জি আজকে ভবানীপুরে কালীঘাটে তার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে দুখানা গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। প্রথম যে বৈঠকটি তিনি ডেকেছেন, সে বৈঠকে থাকছেন মেয়র ফিরহাদ হাকিম থাকবেন। তারই উদ্যোগে মেয়র পরিষদ অসীম বসু, সন্দীপ রঞ্জন বক্সি থাকবেন, দুজন মেয়র পরিষদ। আর সুব্রত বক্সি মমতা ব্যানার্জির রাইট হ্যান্ড, মমতা ব্যানার্জির সব থেকে বিশ্বস্ত সঙ্গী সুব্রত বক্সি, তার ছেলে মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সি, অসীম বসু মেয়র পরিষদ, আর 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেয়র তিনি ফিরহাদ হাকিম, তিনি থাকবেন। মূলত তার উদ্যোগে মমতা ব্যানার্জির সঙ্গে আজকের এই বৈঠক। এই বৈঠকে পর্যালোচনা করা হবে মমতা ব্যানার্জি আদৌ আর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়াবেন কিনা। কারণ 58,832 ভোটে এই সিটটা জিতেছিলেন মমতা ব্যানার্জি বিধানসভার উপনির্বাচনে, যেখানে মমতা ব্যানার্জি জিতলে মুখ্যমন্ত্রী হবেন, আর হারলেও কিছু যায় আসে না। সেখানে মমতা ব্যানার্জিকে মাত্র 58,832 ভোটে জিততে হয়েছিল, অর্থাৎ 29,000 ভোট এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু এই সিটটা মমতা ব্যানার্জি হেরে যাবে। সেখানে আমরা দেখলাম এসআইআর এর কাজ এখনো পর্যন্ত শেষ পর্যায়ে। 45,000 ভোট ইতিমধ্যেই বাদ চলে গেছে, যে 45,000 ভুয়ো ভোটার, যে 45,000 মৃত ভোটার। আর এই ভুয়ো ভোটার, মৃত ভোটারদেরকে শেষ পর্যন্ত রক্ষা করার বহু চেষ্টা হয়েছে। আমাদের কাছে খবর আসছিল বিভিন্ন জায়গা থেকে সেই ভোটার তালিকায় এই যে 45,000 ভোটারের যে নাম বাদ গেছে, সেই 45,000 ভোটারদেরকে রেখে দেওয়ার জন্য নানান রকম পরিকল্পনা হয়েছে, কিন্তু কোনো পরিকল্পনাই কাজে আসেনি। শেষ পর্যন্ত এই 45,000 ভোটারের নাম বাদ যাবে, যেগুলো ভুয়ো ভোটার রয়েছে, যেগুলো মৃত ভোটার রয়েছে, যেগুলো ডাবল এন্ট্রি ভোটার রয়েছে। তাহলে এই ভোটার যদি বাদ চলে যায়, মমতা ব্যানার্জি তার আগে 2024 একটা সিগন্যাল পেয়ে গেছে। 8টা ওয়ার্ডের মধ্যেই 5টা ওয়ার্ডে তিনি হেরে বসে আছেন। সেখানে দাঁড়িয়ে এই বিধানসভা সিটটা তার জন্য সেফ কিনা, নাকি মেটিয়াবুরুজে গিয়ে তিনি দাঁড়াবেন, নাকি বিধানসভায় তিনি ভবানীপুর আর মেটিয়াবুরুজ দুটো বিধানসভা কেন্দ্র থেকে কন্টেস্ট করবেন, সেই নিয়ে আজকে ফাইনালি আলোচনা করার জন্য তিনি একটি বৈঠক ডেকেছেন, ভবানীপুরের গোপন বৈঠক। যে বৈঠকে শুধুমাত্র মেয়র ফিরহাদ হাকিম থাকবে, মেয়র পরিষদ অসীম বসু থাকবে, সন্দীপ রঞ্জন বক্সি আর সুব্রত বক্সি তাদেরই মধ্যে তারাই থাকবেন, থেকে তিনি বৈঠকটি করবেন। এই বৈঠকটি হয়ে যাওয়ার পর তারপরে কাউন্সিলরদেরকে নিয়ে তিনি বৈঠক করবেন। তার ওই ওয়ার্ডের যে 8জন কাউন্সিলর আছে,
এই 8 জন কাউন্সিলরের মধ্যে অসীম বসু, সন্দীপ রঞ্জন বসু, ফিরহাদ হাকিম তো আছেই, তার বাইরে আরো 5 জন কাউন্সিলর আছে। সেই 5 জন কাউন্সিলরকে ডেকে নেওয়া হবে, তাদের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হবে। এটা হয়ে যাওয়ার পর মমতা ব্যানার্জি বিএলএ 2দেরকে নিয়ে, তার যে ভবানীপুর বিধায় এতটা আতঙ্কিত, ভাবুন খোদ মুখ্যমন্ত্রী, তাকে বিএলএ 2কে নিয়ে বৈঠক করতে হচ্ছে, তিনি কারোর উপর আর ভরসা করতে পারছেন না। এই গোটা কাজটা তার সাংগঠনিক কাজ। পশ্চিম বাংলার কোনো মুখ্যমন্ত্রী কখনোই কোনো সাংগঠনিক তাকে দায়িত্ব সামলাতে হচ্ছে, তার নিজের বিধানসভা কেন্দ্রে তিনি জিতবেন কি হারবেন সেটা তাকেই ঠিক করতে হচ্ছে, তাকেই ময়দানে নেমে যেতে হচ্ছে, একদম গ্রাসরুট লেভেলে বিএলএ 2কে নিয়ে তাকে বৈঠক করতে হচ্ছে। বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। না হলে মমতা ব্যানার্জিকে আমরা এর আগে কোনোদিন দেখিনি। মমতা ব্যানার্জি 2011 সালেও নিজের বিধানসভা নিয়ে কখনো কাজ করেনি। 2021 পর্যন্ত নিজের বিধানসভা তিনি সবসময় অন্যের ওপর দায়িত্ব নিয়ে কাজ করেছেন, এবং 2021-এ এসে প্রথম হেরে যাওয়ার পর তিনি টের পেলেন যে সেই মমতা ব্যানার্জি তিনি আর নেই, যে তার দলের প্রতি ভরসা করে তিনি নির্বাচনের তৈরি পার হয়ে যাবেন। ফলে এখন আতঙ্ক তাকে আরো বেশি গ্রাস করেছে, কারণ 2024-এই 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে তিনি হেরেছেন লোকসভা নির্বাচনের নিরিখে। আর এখন 45,000 ভোট, ফলে এটা গোদের ওপর বিষ ফোড়া। 45,000 ভোট তার বাদ চলে যাচ্ছে এসআইআর। তিনি 1 তারিখে যাবেন, পিসি ভাইপো যাবেন 1 তারিখে দিল্লি গিয়ে, 2 তারিখে তিনি নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন, বলবেন, নানান রকমের অভিযোগ জানাবেন, আমরা সেগুলো জানি। কিন্তু সেটা জানানোর পরেও খুব বিরাট কিছু কাজ হবে বলে মমতা ব্যানার্জি তার যে ঘনিষ্ঠ মহল, সেই ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে এটা বলে খুব বিরাট কিছু কাজ হবে বলে তিনি মনে করছেন না অন্তত। ফলে সেক্ষেত্রে তাকে তার নিজের বিধানসভা কেন্দ্রে তাকে নিজেকেই সামলাতে হবে। অর্থাৎ মমতা ব্যানার্জি এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে যে তাকে তার বিধানসভা কেন্দ্রের বিএলএ 2কে নিয়ে বৈঠক করতে হবে, এবং এই বিএলএ 2কে নিয়ে বৈঠক করার পর তিনি পরিস্থিতি বুঝবেন। পরিস্থিতি বোঝার পর তিনি যদি দেখেন এই 45,000 ভোটারের মধ্যে কোনোটাই ম্যানেজ করা গেল না শেষ পর্যন্ত, এসআইআর এরকম একটা বিরাট অংশ ভুয়ো ভোটার বাদ চলে গেল, তাহলে মমতা ব্যানার্জি যেটা ঘটবে সেটা ভয়ঙ্কর। ভবানীপুর কেন্দ্রে দাঁড়ালে তিনি পরাজিত হবেন, এই সম্ভাবনাটা আর এখন বলছি না, পরাজিত হবেন এটা নিশ্চিত, এটা লিখে রেখে দিন। কারণ এই 45,000 ভুয়ো ভোটাররাই ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে জিতিয়েছিল এই বিধানসভা উপনির্বাচনে। তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে তাদের যে জেতার যে মূল কারণ, যেটা এই প্রশান্ত কিশোর 2021 সালেই তৃণমূল কংগ্রেস এ রাজ্য থেকে পাত্তাড়ি গোটাতো, তাদের তাবু গুটিয়ে যেত, কিন্তু তাদের জয়ের মূল কারণ প্রশান্ত কিশোর যে ভুয়ো ভোটার ঢুকিয়ে গোটা রাজ্য জুড়ে একদম ক্যালকুলেশন করে বলে দিয়ে গেছিল কোথায় কতটা করে ভুয়ো ভোটার, আর মুসলিম অঞ্চলগুলোতে বেছে বেছে ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখে তিনি যে তৃণমূল কংগ্রেসের জয়ের পথ সুগম করে দিয়ে গেছিল 2021-এ, সেটা ধরা পড়ে যাওয়ার পর এই এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি এত চিৎকার ভারতবর্ষের অন্যান্য কোন রাজ্যে আপনি শুনবেন না এসআইআর নিয়ে এত চিৎকার হচ্ছে। যে চিৎকার আজকে পশ্চিম বাংলায় শুনতে পাচ্ছেন সেটা একমাত্র কারণ ওটা পরাজয়ের চিৎকার, ওটা এসআইআর থেকে নাম বাদ দিয়ে দেওয়ার জন্য চিৎকার নয়, ওটা বৈধ ভোটার রাখার চিৎকার নয়। অবৈধ ভোটার বাদ চলে যাচ্ছে, প্রাণ পাখি উড়ে যাচ্ছে, তাই তার প্রাণ পাখি উড়ে যাওয়ার জন্য যে চিৎকার মমতা ব্যানার্জি করছেন, অভিষেক ব্যানার্জি করছেন, তারা বুঝতে পারছেন যত ভোটার বাদ যাচ্ছে, যত ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে, তারা তত নিশ্চিত পরাজয়ের কাছাকাছি চলে এসছে। আর পরাজয় যত বেশি করছে, যত বেশি ভুয়ো ভোটার বাদ যাবে, তত পরাজয়ের মার্জিন তাদের বাড়তে থাকবে। তাই সেটাকে আটকানোর জন্য শেষ অবস্থায় অন্য কাউকে দিয়ে হলো না, খোদ মমতা ব্যানার্জি এখন দৌড়ে যাচ্ছে জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক করতে। তাতেও ছিঁড়ে ভিজবে না, এটা সকলেই জানেন। পশ্চিম বাংলায় এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি যে তাণ্ডব করেছে, জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশন সকলেই জানে যে তিনি কি ঘটনা ঘটিয়েছেন, এসআইআর কে কেন্দ্র করে তিনি কি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছেন, এই রাজ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছেন। ফলে সেখানে জ্ঞানেশ কুমার খুব একটা আমল তাকে দেবেন না। মুখ্যমন্ত্রী হিসেবে যাবেন, দেখা করবেন, শুনবেন, সব কথা শুনবেন, চলে আসবেন। এটা ঘটনা, কিছু নাটকীয় পরিস্থিতি তৈরি তিনি করতে পারেন। জ্ঞানেশ কুমারকেও সেই ব্যাপারে সাবধান থাকতে হবে, কারণ জ্ঞানেশ কুমারকে কিন্তু তিনি একটা অপ্রস্তুত অবস্থায় ফেলে দিতে পারেন, এটাও কিন্তু অনেকে মনে করছেন। কারণ তিনি এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছেন যে এখন তার কাছে পরাজয় স্বীকার করে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। ফলে একটা পরিস্থিতি এমন তৈরি করো যে পরিস্থিতি তৈরি হলে গোটা দেশে সেই পরিস্থিতি নিয়ে আলোড়ন তৈরি হবে, আর সেই পরিস্থিতিকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার রাজনীতিতে কিছুটা ভেসে থাকার চেষ্টা করবে, এই রকম কথাও অনেকে বলছেন। ফলে দিল্লিতে গিয়ে তিনি জ্ঞানেশ কুমারের সঙ্গে কি আচরণ করবেন এখনই বলে দেওয়া সম্ভব নয়।
এরকম কোন আচরণ জ্ঞানেশ কুমারের সঙ্গে করতে পারেন, আমরা সে নিয়ে বিস্তারিত জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনকেও সতর্ক করে রাখতে চাই। এমন কোন আচরণ করতে পারেন যে আচরণ করার পর সেখানে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নিল, আর সেই প্রশাসনিক ব্যবস্থাকে কেন্দ্র করে এই পশ্চিমবাংলায় একটা ভয়ঙ্কর উত্তাল পরিবেশ তৈরি করা হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। ফলে আগাম আমি বলে দিলাম, নিউজ নয়া ভারতের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম, নির্বাচন কমিশন যদি সতর্ক না থাকে, নির্বাচন কমিশন যদি মমতার এই ট্র্যাপে পা দিয়ে দেয়, তাহলে কিন্তু গোটা এসআইআর কে ভণ্ডুল করার জন্য দিল্লিতে ওই একটি বৈঠকই যথেষ্ট। ফলে আমরা সেদিকেও নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। আর যাওয়ার আগে বলে যাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নমস্কার।